এই সবাই লেগে আমরা আধা করে সবাই বের করো আধা হইতাছে তো না বিটি মানুষ কেচে লেফটর বে ক্যাপ্টেন একটু সামনে গিয়ে বললে না একটু বলো কি গ্রুপে দিছি অ্যাডভান্স হলে 4 ঘন্টা করে ক্লাস হয় বেশি এই সবাই খাতা করে ফাইল করো ভাই শুরু করেন হ্যাঁ এলো এসে জাস্ট সেকশনে স্টেপ 2 এবারে বলবো স্যার স্টেপ 2 গুলি বলা কি মাসে যেটা আমি প্র্যাকটিক্যাল করাবো সেটা আমি আগে দেখাই নিচ্ছি আচ্ছা বলে দিলে ভালো হবে আমরা এক নম্বর লিখি সেট অফ অবস্থায় 2GPA এবং 4GPA এই নাম্বারটাও থাকে এক নম্বর দিয়ে লেখেন এক নম্বর গতকালকে আপনারা কয়টা স্টেপ লিখছিলেন নয়টা লিখছিলেন ওটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা সেট করার আগে আপনি স্টেপ বাই স্টেপ চেক করে প্রবলেম ফাইন্ড আউট এই যে এটা ছবি না আর সেট খুলে বাকি সেট অফ অবস্থায় 2GPA এবং 4GPA সেট অফ অবস্থায় 2GPA এবং 4GPA তে GPS পাওয়ার 3.7 টু 4.2 ভোল্টেজ দেখাবে দিলে আপনারা উপর দিয়ে গেছে VPS পাওয়ার কত ভাই সেট অফ অবস্থায় 2GPA এবং 4GPA তে GPS পাওয়ার 3.7 থেকে 4.2 দেখাবে পাওয়ার লিখতে পারেন শুধু GPS লিখতে পারেন GPS ভোল্টেজ 3.7 থেকে 4.2 থাকে और जीपीए তে মেগা আস্তে আস্তে বলে জিপিএ এবং 4GPA তে তারপরে সেট অন অবস্থায় আগে তো অফ এখনটা হলো অন এখন স্টেপ 2 জিপিএ ভোল্টেজ কত থাকে এই বিপিএস ভোল্টেজ কত থাকে মানে উনি কত বলছেন উনি যদি বলো কত থাকে টুলটা 3.7 থেকে 4.2 থাকে এর নাম কি সাত বড় দেন কি হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেন সাত বড় ভাই লেখা শুরু করছি দুই নাম্বার জি স্যার দুই নাম্বার সেট অন অবস্থায় 2GPA এবং 4GPA তে GPS এত বলতে পারো GPS বলতে পারো ভাই GPS না এটা GPS ড্যাশ দিয়ে APT লেখা GPS কি না লেখা থাকে কিন্তু ভালো করে BPA সরি BPA ড্যাশ দিয়ে APT সেট অন অবস্থায় 2GPA এবং 4GPA এ BPA ড্যাশ APT ব্র্যাকেটে 1.2 ভোল্ট ভোল্টেজ দেখাবে সেট অফ অবস্থায় 2GPA এবং 4GPA তে GPA ভোল্টেজ 3.7 থেকে 4.2 দেখাবে এটা হচ্ছে এক নাম্বার সেট অফ অবস্থায় 2GPA এবং 4GPA তে GPA ভোল্টেজ 3.7 থেকে 4.2 দেখাবে এক নাম্বার কিন্তু এটা বলেন আবার বলেন আমাকে বলেন GPA ভোল্টেজ 3.7 থেকে 4.2 দেখাবে সেট অফ অবস্থায় কিন্তু দেখাবে আচ্ছা এবার দুই নাম্বার লেখা হয়েছে এক নাম্বার সবার নেই এক নাম্বারটা লেখা হয়েছে এই আপনার কই লিখ করে দিবেন ছবি আর অনেকে আগে সাইডে দেখে দেখে লিখতেছে এই লাগে আপনারা ফার্স্ট এবং লাস্ট চান্স আপনি মিস করছেন এরপর আমি দেইনি তো দেখা দিকে আমি দেখা বছর লিখে দিয়েছি জুম করে তাহলে আমি বুঝে তুলছি
ঠিক আছে জি স্যার 2 নম্বর বলেন। 2 নম্বর সেট অন অবস্থায় 2 জিপিএ এবং 4 জিপিএ তে ভিপিএ ভোল্টেজ থাকবে ভিপিএ আন্ডারস্কোর এপিটি ভিপিএ নিচে একটা ড্যাশ দিয়ে এপিটি লেখেন ভিপিএ ড্যাশ লিখে এপিটি লেখেন এপিটি এপিটি 1.2 ভোল্টেজ দেখাবে এবং এখানে এবং লেখেন অল অ্যাক্টিভ থাকা অবস্থায় অল অ্যাক্টিভ থাকা অবস্থা মানে বুঝতে পারছেন যেমন আমি কল দিছি আরেকজন কল রিসিভ করছে সেই অ্যাক্টিভ থাকা অবস্থায় না সিম ঢুকাইছি কল দিছি কল ধরছে রিসিভও করছে এই অ্যাক্টিভ থাকা অবস্থায় 1.2 থেকে 4.2 ভোল্টেজ দেখাবে কোথায় দেখাবে ভিপিএ ভোল্টেজ 1.2 থেকে 4.2 দেখাবে এটা ভিপিএ ভোল্টেজ ভোল্টেজ ফর পাওয়ার অ্যাম্প্লিফায়ার 1.2 থেকে 4.2 প্র্যাকটিক্যালি ভালো বুঝবো না স্যার পাওয়ার অ্যাম্প্লিফায়ার এর জন্য আমি এখনই বুঝাই দিচ্ছি প্র্যাকটিক্যাল পরে দেখাবো ভোল্টেজ কত ডিফারেন্স আছে সবই দেখাবো আমি এখনই বুঝাই দিচ্ছি আগে লেখাটা শেষ করো আবার থেকে 4.2 হ্যাঁ 3 নম্বর স্যার 2 নম্বরটা আগে শেষ করি দেখছেন আচ্ছা ভিপিএ এপিটি ভোল্টেজটা কি আমাদের চার্জিং এ যেমন একটা ভোল্টেজ থাকে না যেমন ধরেন এই ডিসি টু ডিসি সার্কিট চার্জিং এসি থেকে আমরা কি বলি ডিসি টু ডিসি সার্কিট এখানে ঢুকে কি ইন হয় কি ভিভ্যাট আর আউট হয় কি ভিপিএ আর ভিপি এর যেটা ভোল্টেজটা বের হয় এটার আইসি নাম হচ্ছে এপিটি আইসি এপিটি আইসি কল আইসি হয় এই আইসি থেকেও আপনার এটাও একটা ডিসি টু ডিসি সার্কিটের আইসি এই আইসিটাতে আপনার ইন হয় হলো ভিপিএইচ আউট হয় হলো ভিপিএ ঠিক আছে এখন এই ভিপিএটা কেন ইউজ করা হয়েছে নেটওয়ার্কে ভিপিএটা ইউজ করা হয়েছে আপনার ভোল্টেজটাকে কমানোর জন্য কন্ট্রোল করার জন্য যেমন ধরেন আপনি টাওয়ারের সামনে যদি থেকে কাউকে কল দেন তাহলে এখানে থাকে 1.2 ভোল্টেজ আপনি যদি একটু দূরত্ব বাড়ে 1.8 হবে আর একটু দূরত্ব বাড়লে 2.2 হবে এরকম করে ভোল্টেজ আপ ডাউন হবে ঠিক আছে যেমন আমি এখানে থাকা অবস্থায় যদি আমি চেক করি আমার এখানে ভোল্টেজ দেখাবে 3.5 থেকে 3.8 আমি রাস্তার সামনে যদি যাই জানালার সামনে যদি যাই হয়তো ওটা কমে 2.8 হয়ে যাবে আবার এই রুমের ভিতরে আমার নেটওয়ার্ক থাকে কম এখানে গেলে আবার 4.2 হয়ে যাবে মোট কথা টাওয়ার থেকে যত দূরত্ব বাড়বে ভোল্টেজ তত বাড়বে টাওয়ারের যত কাছাকাছি যাব আমার ভোল্টেজ কম হবে এটা এই টেকনোলজি আপডেট করার কারণ কি কারণ হচ্ছে আমার ব্যাটারি যেন দ্রুত চার্জ শেষ না হয় শুধু নেটওয়ার্কের জন্যই কাজ করে ঠিক আছে মনে রাখবে টাওয়ার থেকে দূরত্ব বেড়ে গেলে ভোল্টেজ বেড়ে যায় আপনারা যখন ভোল্টেজ মাপবেন তখন দেখবেন যে একটু রাস্তা দিয়ে মাপবেন ভোল্টেজ দেখবেন যে আপনার ভোল্টেজ কম দেখাবে আবার ঘরের ভিতরে আসবেন ভোল্টেজ একটু বেশি দেখাবে এটি মূল কাজটি হচ্ছে আপনারা দেখবেন জার্নির সময় আপনার ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয় কারণ একবার 1.2 ভোল্টেজ অ্যাক্টিভ হয় আবার দেখা গেছে আপনার এই 4.2 ভোল্টেজ অ্যাক্টিভ কারণ কি কারণ হচ্ছে আপনি একবার টাওয়ারের কাছাকাছি আসতেছেন আবার টাওয়ার থেকে অনেক দূরে যাচ্ছেন জার্নির সময় বাসে থাকলে ট্রেনে থাকলে বা বসে থাকলে এই কাজটা হয় অটোমেটিক বাড়ে কমে যার ফলে চার্জটা দ্রুত শেষ হয় ইন হয় ভিপিএইচ আউট হয় হচ্ছে আপনার ভিপিএ ঠিক আছে 3 নম্বর শেষ না 2 নম্বর শেষ 2 নম্বর তাহলে আমরা কি পেলাম একটা হচ্ছে সেট অফ অবস্থায় ভোল্টেজ পাইছি একটা হচ্ছে সেট অন অবস্থায় ভোল্টেজ পাইছি এখন কি সিঙ্ক কানেক্ট করার পরে ভোল্টেজ পাবো সিঙ্ক কানেক্ট করার পর ইরেগুলার ভোল্টেজ 1.0 থেকে 2.8 ভোল্টেজ পাবো সিঙ্ক কানেক্ট করার পর ইরেগুলার 1.8 থেকে এই কথা বলতেছে কে আপনারা কি আগে শিফটে ক্লাস করছেন না বেরা জানেন এখান থেকে আপনাদের প্র্যাকটিস করতে দেওয়াটাই ভুল হয়ে গেছে কথা বলতেছেন কেন
সিম কানেক্ট করার পর ভি রেগুলেট 1.0 থেকে 2.8 ভোল্টেজ দেখাবে। ঠিক আছে, সিম কানেক্ট করার পর ভি রেগুলেট ভি রেগুলেট ভোল্টেজ 1.0 থেকে 2.8 দেখাবে। 1.0 থেকে 2.8 ভোল্টেজ দেখাবে। ব্র্যাকেটে লেখেন RFIC 2GPA 4GPA, মানে তিনটা আইসির মধ্যে দেখাবে। GPA 4GPA এবার বুঝতে পারছেন লেখাটা আগে আমি লিখ করছি কিন্তু তারপরে ডিটেইলস নেই এখানে। ওটা আছে না স্যার, এই একটা আবার জানা লিখে দেবো তো হবে না। সিম কানেক্ট এই জন্য একটু গ্যাপ রাখছি, কেন কেউ যদি নকল করেও সিম কানেক্ট করার পর ভি রেগুলেট ভোল্টেজ 1.0 থেকে 2.8 ভোল্টেজ দেখাবে। ভি রেগুলেট 1.0 থেকে 2.8 দেখাবে এবং ব্র্যাকেটে লিখবেন RFIC 2GPA 4GPA তিনটা আইসির মধ্যে দেখাবে। লেখা শেষ হলে বললেন 9টা স্টেপ আছে, মাত্র 3 নাম্বার আছে। শেষ স্যার। 4 নাম্বার হচ্ছে কল অ্যাক্টিভ থাকা অবস্থায়। কল অ্যাক্টিভ মানে তো বুঝতে পারছি, কথা চলা অবস্থায়। হ্যাঁ রাইট, কল অ্যাক্টিভ থাকা অবস্থায় VIO ভোল্টেজ। কল অ্যাক্টিভ থাকা অবস্থায় লেখেন আগে VIO ভোল্টেজ, VIO ভোল্টেজ ইনপুট আউটপুট। VIO দেখছেন 1.8 ভোল্টেজ দেখাবে, 1.8 ভোল্টেজ দেখাবে কল অ্যাক্টিভ থাকা অবস্থায়। VIO ভোল্টেজ 1.8 ভোল্টেজ দেখাবে। এখানেও ব্র্যাকেটে লেখেন RFIC 2GPA 4GPA, মানে তিনটা দিয়ে দেখাবে। যখন যে কল দিবেন, যেমন ধরেন আপনি অডিও কল দিলেন, 2GPA কল দিলেন 2G নেটওয়ার্কে, তাহলে কি দেখাবে 2G একমাত্র আপনার ভোল্টেজ দেখাবে। আপনি এখন মেসেঞ্জারে যা কল দিলেন তাহলে 4G তে দেখাবে। ঠিক আছে, আপনি ওয়াইফাই কানেক্ট করে যদি দেখান তাহলে ওয়াইফাই তে দেখাবে। ওয়াইফাই ক্লাসটা আগামীকালকে আছে। ওয়াইফাই ক্লাস যদিও বড় না, ছোট, কারণ ওয়াইফাই ম্যাক্সিমাম ক্লাসটা আমরা আজকেই করে ফেলতেছি RFIC। ওয়াইফাইও চলে RFIC মাধ্যমে। ঠিক আছে, জি স্যার। দেখছেন কল অ্যাক্টিভ থাকা অবস্থায় VIO 1.8 ভোল্টেজ দেখাবে RFIC 2GPA 4GPA। ঠিক আছে, আউটগোয়িং কলের জন্য দেখুন আউটগোয়িং 5 নাম্বার আউটগোয়িং কলের জন্য TX সিগন্যাল অ্যাক্টিভ হয়। আউটগোয়িং কলের জন্য TX সিগন্যাল অ্যাক্টিভ হয়। TX টা কি স্যার? ট্রান্সমিট। TX হচ্ছে ট্রান্সমিট, মানে আমার এখান থেকে ট্রান্সফার হচ্ছে। TX সিগন্যাল বা TX X TX সিগন্যাল অ্যাক্টিভ হয়। TX সিগন্যাল সিগন্যাল অ্যাক্টিভ হয়। 6 নাম্বার লেখেন ইনকামিং কলের জন্য RX সিগন্যাল অ্যাক্টিভ হয়। RX হচ্ছে রিসিভিং, একটা হচ্ছে ট্রান্সমিশন আর একটা হচ্ছে রিসিভিং। আমি কল যখন দেই তখন আমার এখান থেকে ট্রান্সমিট হয়, আর যে কলটা রিসিভ করছে তার এখানে রিসিভিং, মানে আমার এখানে TX অ্যাক্টিভ হইলো, ওর এখানে রিসিভ অ্যাক্টিভ হইলো। ও যখন কলটা ধরে, কলটা ধরার পরে আমার আসবে কত নাম্বার? 7 নম্বরে। RX সিগন্যাল অ্যাক্টিভ হবে। এখন কলটা যখন ধরবে তখন আমার 7 নাম্বারটা অ্যাক্টিভ হবে। 7 নাম্বারটা হচ্ছে
কল অ্যাক্টিভ থাকা অবস্থায় TRX সিগন্যাল অ্যাক্টিভ হয়। তখন TRX নামে আরেকটা সিগন্যাল থাকে যেটা ট্রান্সমিট হবে, রিসিভ হবে। আমি কথা বলতেছি, ট্রান্সমিট হচ্ছে, সেই কথা শুনতেছে, তার এখানে রিসিভ হচ্ছে। আবার সেই কথা বলতেছে, তার এখানে ট্রান্সমিট হচ্ছে, আমি কথা শুনতেছি, আমার এখানে রিসিভ হচ্ছে। এট এ টাইম দুটো অ্যাক্টিভ থাকে TRX সিগন্যালের মাধ্যমে। TRX এটা হচ্ছে 7 নাম্বার। কল অ্যাক্টিভ থাকা অবস্থায় TRX সিগন্যাল অ্যাক্টিভ হয়। TRX যখন অ্যাক্টিভ থাকে তখন আটটা কল যখন আসে তখন আমি যখন এখানে কল আমি বলতেছি স্টেপ বাই স্টেপ শেষ করতে দেন, ওটাও আসবে, ওটা 8 নম্বরে আছে। TRX লিখছেন? 7 নম্বর লিখছেন? কল অ্যাক্টিভ থাকা অবস্থায় TRX সিগন্যাল অ্যাক্টিভ হয়। এবার আসি 8 নম্বরে। 8 নম্বর 2G এবং 4G নেটওয়ার্ক সুইচিং এর জন্য ডুপ্লেক্সার অথবা GPX 2G এবং 4G নেটওয়ার্ক সুইচিং এর জন্য 2G এবং 4G নেটওয়ার্ক সুইচিং এর জন্য এটা হচ্ছে কি, ধরেন আমি মেসেঞ্জারে কথা বলতেছি, মাঝখানে একটা অডিও কল হচ্ছে, কিন্তু আমি অডিও কলে কথা বলতেছি, মাঝখানে একটা ভিডিও কল হচ্ছে। এই যে নেটওয়ার্ক 2G থেকে 4G, 4G থেকে 2G তে যে কনভার্ট হচ্ছে, এই সুইচিংটা করে হচ্ছে ডুপ্লেক্সার নামে একটা আইসি আছে, সেই ডুপ্লেক্সার। নেটওয়ার্ক সেকশনে সবই বলেন স্যার, এটা ডুপ্লেক্সার আইসি, এটা হচ্ছে একটা আইসি, ও সুইচিং এর কাজ করে। DPX তোমার DDX বলে না স্যার? DPX হ্যাঁ DPX ডুপ্লেক্সারের সংক্ষেপে লেখা যায় DPX। ডুপ্লেক্সার এত বড় নাম তো লিখবে না, এটা হলো DPX। যেমন এই যে ট্রান্সমিশন লেখছে TX, এগুলি দেখা হলো কিছু ওটার উপরে মনে করতে ডায়াগ্রাম বর্ণীয় সব জায়গাতে এই লেখাই করে। ওখানে DDX সুইচিং কথা বলছো, আমার কথা কিন্তু লেখা আছে না দেখে চিনতে হবে, লেখা চিন্তা করে। ঠিক আছে, লেখছে 8 নম্বর শেষ। আচ্ছা 9 নম্বর হচ্ছে প্রোটোকল লাইনস দুটি থাকবে, দুটি প্রোটোকলের লাইন থাকবে। একটি হচ্ছে RFFE ডট, আরেকটি হচ্ছে RFFE ডাটা। RFFE ডট RFFE ডাটা। RFFE FE ডট এবং RFFE ডাটা। করেছে এই লেখাগুলো আগে লেখা নিলে কাজ করতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। আপনারাও ভুলে গেলে দেখা গেছে, দেখে দেখে বলতে পারবো স্যার। হ্যাঁ এটা দেখে দেখে মনে পড়ে যাবে। কতদিন আমি একটা অবশ্য আপনাদের এই কাজটা করেন, খুব একটা বেশি কিছু হয় না। আপনার আমার বেশি নাই, এর বাইরে কিছু করতে দেখেন ডায়াগ্রামের মধ্যে বর্ণীয়র মধ্যে কি কি থাকে। বর্ণীয়র মধ্যে এই যে দেখেন DPX, এটা কিসের লাইন? ডুপ্লেক্সের। তাহলে এটা হচ্ছে আমার ডুপ্লেক্সার, হ্যাঁ এই আইসিটা হচ্ছে আমার ডুপ্লেক্সার। এটা হচ্ছে আমার RFIC, একটাই বল আইসি হয়। আর এই যে পিন গেট আইসি, পিন গেট আইসি দেখেন এটা কি হবে? 2G না 4G? এটা হবে 2G, আর এটা 4G, এইটা হবে 4G। দেখেন 4G এর মধ্যে কি কি আছে? আপনার DPH ভোল্টেজ আছে, ডিরেগুলেট ভোল্টেজ আছে, DTA ভোল্টেজও আছে, আছে না? আর এই যে ডুপ্লেক্সারের লাইনও আসছে। এই হচ্ছে আপনার 4G কাজ করে এইভাবে। এই সেম ভাবে যদি আমি এখানে যাই 2G তে, 2G তে দেখেন এখানে কি আছে? TRX আছে।
কারণ এখানে সুইচিং এর কিছু প্রয়োজন নাই। কল 2G নেটওয়ার্কে কল আমার TRX দেই হয়, কথা যখন অ্যাক্টিভ থাকে ট্রান্সমিট রিসিভ দিতেই হয়। এর বাইরে আমার কিছু প্রয়োজন পড়ে না। এর জন্য ভোল্টেজ কি প্রয়োজন? VPS দিছে একটা, ভি রেগুলেটর দিছে একটা, দুইটাই দিছে, বেশি কিছু দেয় না। এখন বাস্তবে কি দুইটাই দিছে না আরো কিছু আছে? হয়তো বা আছে, এই বন্যের মধ্যে হার্ডওয়্যার সলিউশনের মধ্যে দেয় না। ডায়াগ্রাম দেখলে হয়তো পাবে, ঠিক আছে? RFIC এর মধ্যে দেখেন, RFIC এর মধ্যে কি কি দিছে? RFIC এর মধ্যে এই যে ক্রিস্টালের আউটপুট দিছে, এই যে ক্রিস্টালের, হ্যাঁ ক্রিস্টালের আউটপুট দিছে। এছাড়া ভি রেগুলেট ভোল্টেজ দিছে। এখানে কি দিছে? 1.2। ভি রেগুলেট ভোল্টেজ আমরা কত লিখছি? দেখেন তো 1.8 কোন লিখছি না 1.0? স্যার 1.8 থেকে 2.8 ভি রেগুলেট 1.0 থেকে 2.8। হ্যাঁ এই যে 1.0 থেকে লিখছি তো এখানে দেখেন 1.2 আছে, ঠিক আছে? 1.2 আর এটা 1.8, ঠিক আছে? এইখানে একটা ভোল্টেজ থাকে, এই ভোল্টেজটা দেয় না। এই ক্যাপাসিটরটা মনে রাখেন, RFIC এর এই কর্নারে এই ক্যাপাসিটরটা, এটা আমরা ভোল্টেজ দেখাবো পরে। বর্ণীয় তো দেখায় নাই, কিন্তু আমরা পাবো ভোল্টেজ, আমরা পরে দেখাবো, ঠিক আছে? তো এই হলো কি আপনার পুরো নেটওয়ার্ক সেকশন। এখন বলেন APTIC কোথায়? APTIC হচ্ছে এই যে এখানে, এই হচ্ছে আপনার APTIC। এটা হচ্ছে কি আমার? এটা হচ্ছে একটা চার্জিং AC। এখান থেকে কি তৈরি হচ্ছে? VPS ভোল্টেজ। এই VPS ভোল্টেজটা যখন আবার এখানে ঢুকে তখন কি হয়? এখান থেকে আবার তৈরি হয় আরেকটা এই যে VPA ভোল্টেজ। এই VPA টা তৈরি হওয়ার সময় কি হয়? এই যে এখানে সেম ভাবে VPH এর মতো করে একটা কয়েল, ঠিক আছে? এটা কি নরমালি এটা কি করে আছে? বুস্ট করে না, এটা প্রত্যেকটা মনে থাকবে। এটা হচ্ছে একটা DC টু DC সার্কিট। এখান থেকে পিওর ভোল্টেজটা বের হয় ভোল্টেজ কন্ট্রোল করার জন্য। আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে তার ভোল্টেজ কত আউটপুট যাবে। এবং এটাকে কন্ট্রোল করে কে? কন্ট্রোল করে হচ্ছে প্রসেসর, বেসমেন্ট প্রসেসর। বেসমেন্ট প্রসেসর থাকে কোথায়? CPU এর ভিতরে। এখন বেসমেন্ট প্রসেসর আলাদাভাবে থাকতো যদি, তাহলে এটা আলাদাভাবে ওই আইসি থেকেই করতো। CPU এই সব সেটগুলোতে থাকে CPU এর ভিতরে। এটা কন্ট্রোল করে CPU। কিভাবে করে? প্রোটোকলের মাধ্যমে। ওই যে RFFE ক্লক, RFFE ডাটা, ওখান থেকে সিগন্যাল আসলে ও ভোল্টেজ কমায়, ওখান থেকে সিগন্যাল আসলে ভোল্টেজ বাড়ায়। পাওয়ার আইসি থেকে যেটা ঢুকছে এটা কি VPS ভোল্টেজ? এটা চার্জিং এসি তো, চার্জিং এসি থেকে যেটা ঢুকছে ইয়েতে, এখানে VPS বের হইছে, বের হয়ে VPS তো অনেক জায়গায় ঠিক আছে। তার সাথে আরেকটা জায়গা হচ্ছে APTIC, উপরে উঠানো নাকি স্যার? এটা আরেকটা হচ্ছে APTIC, এই যে দেখেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে APTIC। APTIC আমরা এখানে দেখছিলাম VPH এর ক্লাসের কি শেষে কি লেখা ছিল? APT। এটা অনেকেই প্রশ্ন করছিলেন APT টা কি? আমি বলছিলাম নেটওয়ার্কের ক্লাসের দিন আমি বুঝাবো। এখন এখানে নাই স্যার, এটা দুটো ইউজ হয়। হ্যাঁ, কোনোটাই ইউজ হবে। আমরা এই জিনিসটা দেখে আসছিলাম। এই যে APT পাইছিলাম। সব ফোনে থাকে, এখনকার সব ফোনে থাকে, আগের ফোনগুলো ছিল না, যার কারণে ব্যাটারি চলে যেত দ্রুত। প্রথম যখন অ্যান্ড্রয়েড ফোন বের হয়, খেয়াল করে দেখেন ব্যাটারি চার্জ কিন্তু আপনার সকালে ফুল চার্জ দিয়ে বের হইলেও বিকালে আপনার ফুল চার্জ থাকতো না, চার্জই থাকতো না ধরতে গেলে, আবার চার্জ দিতে হইতো মাঝখানে। কিন্তু এখনকার অ্যান্ড্রয়েড ফোনগুলো কিন্তু আপনার চার্জ থাকে। বাসা পর্যন্ত যেতে যেতে, রাতে আপনি বাসায় যাবেন, বাসা পর্যন্ত যেতে যেতে দেখেন যে অন্তত 30 থেকে 40% চার্জ আছে। এর কারণে হচ্ছে এই APTIC, এর কারণে হচ্ছে VPA। এই দুটো ভোল্টেজ ইউজ করার একটাই রিজন, আপনার ব্যাটারি যেন চার্জ দ্রুত শেষ না হয়। APT মানে স্যার APTIC আপনার হচ্ছে এটা ফুল মিনিংসটা আমি ভুলে গেছিলাম। এই কারণে আমি বলি ফুল মিনিংস আপনারা জানতে চান না, আমি চাই না, লাভ নাই, দুদিন পরে আপনারা ভুলে যাবেন। আমিও ভুলে যাই, দাঁড়ান মনে করে দিচ্ছি। আমি এই কারণে ভুলে যাই দেখে আমি লেখা রাখি। Regulation differs.
অ্যাক্টিভ পাওয়ার ট্র্যাকিং। এপিটির ফুল মিনিংস হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ট্র্যাকিং। ঠিক আছে, এপিটির ফুল হিস্ট্রি আছে আমার কাছে, আমি যে ভুলে যাই দেখে আসলে লিখে রাখি। ফুল মিনিংস আমার মনে নাই, এটা ডিটেইলস মনে থাকে করতে, এই কারণে লেখা রাখতে হয়। কারণ এই টেকনোলজিগুলো তো নতুন আসছে, আগে ছিল না। আমরা এত বছর যে রিপেয়ার করে আসছি, গত 7 বছর আগে কিন্তু এগুলো ছিল না, 5-7 বছর আগে এগুলো ছিলই না। এগুলো নতুন টেকনোলজি আসছে, যার ফলে আমার লিখে লিখে রাখতে হয়। মনে থাকবে না তো, কত মনে রাখবে? একটা ডায়াগ্রাম দেখছেন কয়টা পেজ হয়? একটা মডেলের ডায়াগ্রামে পেজ হয় কয়টা, এটা দেখছেন? হ্যাঁ, অনেকগুলো স্যার, অত মনে রাখা সম্ভব না। আর প্রত্যেকটা পেজের প্রত্যেকটা নাম মনে রাখা কি সম্ভব? না স্যার, সম্ভব কেউ পারে না। পছন্দ। আচ্ছা, স্যার আপনি আমাদের সহজ কিছু টিপস, আমি সহজ কিছু দিব, এই যে একটু পরে সহজ কিছু টিপস যেটা বাস্তবে আমাদের সহজে মনে থাকবে এবং আমরা দ্রুত কাজ করতে পারবো। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যাল দেখাই দিব কোথায় কোথায় কাজ করবেন, এবং ওই কাজ করার আগে আপনি বুঝবেন কিভাবে যে ওইখানেই কাজ করতে হবে, সেটা সহকারে আমি বুঝিয়ে দিব। তবে আমার মনে হচ্ছে স্যার বর্ণীয় স্যার আসলে কাজ করা বললে স্যার আপনি পারবেন কাজ করা বন্ধু স্যার অসম্ভব। পারবেন না। আচ্ছা, এপিটি আইসি তো দেখলেন, এপিটি আইসিটা খেয়াল করে দেখেন। মাদারবোর্ড আমার এই হচ্ছে নেটওয়ার্ক সেকশন, এটা ঠিক অপর প্রান্তে বোর্ডের এই ঠিক এই কর্নারের অপর প্রান্তে দেখবেন এই এপিটি আইসি, এটাও নেটওয়ার্ক সেকশন থেকে দূরে থাকবে না, হয় এই এতটুকু বক্সের ভিতরে থাকবে। যদি দেখেন বক্সের ভিতরে কোনো বিজিআইসি নাই, বিজিআইসি এমন একটা আইসি থাকবে যার থেকে কয়েলের সাইজটা বড় হবে। দেখেন এপিটি আইসি সাইজ থেকে কয়েলের সাইজ বড়, ঠিক আছে? এমন একটা আইসি থাকবে। এই মাদারবোর্ডটা কি দুটো বিপাশে থাকবে? দুই পাশে যে এই পিট আর এটা ওপি। আচ্ছা, এখন এই পিটের মধ্যে আমি কি দেখতেছি? নেটওয়ার্ক। এই জায়গায় এখন নেটওয়ার্কে ঠিক এতটুকু বক্সের ঠিক উল্টা দিকে আপনি দেখতে পারবেন যে এপিটি আইসি থাকবে। এবং একটা জিনিস খেয়াল করে দেখছেন কিনা, যত মাদারবোর্ড আজ পর্যন্ত ধরছেন এরকম ছোট সাইজের সবগুলোরই দেখবেন নেটওয়ার্কটা যেদিকে থাকে তার উল্টো দিকে সিঙ্গেল থাকে। খেয়াল করে দেখেন, যতগুলো নেটওয়ার্কের সাইড দেখছেন তার ঠিক উল্টা দিক বরাবরই আপনার সিমিং ট্রে থাকবে। কারণ সিমের সাথে নেটওয়ার্কের সাথে একটা ভালো সম্পর্ক আছে। এই সিমের সাথে আপনার এপিটি আইসি বলেন, সবকিছুই এক কমিউনিকেশনের উপর চলে। যার ফলে কি হয়, এগুলো সব কাছাকাছি রাখতে হবে, দূরে রাখলে কাজ হবে না। যেমন সিপিইউর সাথে সবসময় র্যাম থাকে, কেন থাকে? রং দূরে হলে সমস্যা নাই। আমরা যখন সেট ইউজ করি, ব্যবহার করি, তখন আমার অস্থায়ী মেমোরি যেটা র্যাম যেটা ওইটাই কিন্তু অ্যাক্টিভ থাকে, রং কিন্তু অ্যাক্টিভ থাকে। রং কখন অ্যাক্টিভ থাকে? যখন আমি একটা কাজ শেষ আমি সেট করবো, সেট করলে এটা রং অ্যাক্টিভ হবে। সেট না করা পর্যন্ত এটা র্যামই থাকে, থাকে। ঠিক আছে? তাহলে আমরা প্র্যাকটিক্যালি আসি। এই সেম জিনিসটা এপিটি আইসি কোন নাম আছে? এটি তো না, এপিটি মানে এটা বোর্ড সিম্বল আছে কি স্যার? বোর্ডের মধ্যে কোনো সিম্বল না, চেনার কোনো উপায় নাই। তবে একটা জিনিসই দেখবেন, সেটা কি আমি দেখাই দিলাম। এই যে আইসি থেকে কয়েলটা থাকবে বড়, 2-3 পাশে ধরে 3টা ক্যাপাসিটর থাকবে। এই যে দেখো, আইসি থেকে কয়েলের সাইজ হবে বড় এবং 3 পাশে 3টা ক্যাপাসিটর থাকবে। চেনার উপায় কি না স্যার? চেনার উপায় কি? এবং এটার যে বলটা দেখতেছেন, বলের ডিজাইন, এখানে বল থাকে কয়টা? 12টা বল। এই 12টা বলই থাকবে সব সময়, এর বাইরে হবে না। কয়েলটা একটাই থাকে না? এই কয়েল একটাই থাকবে বড়। আইসি থেকে সাইজে বড় হবে কয়েল। দেখছেন? বিআই ভোল্টেজ দিতে স্যার। বিআই ভোল্টেজ ইনপুট আউটপুট। তিনটে ক্যাপাসিটর থাকে না? কম বেশি হয় স্যার। কেউ নাই তো, আমি যে কাউকে দেখা দিয়ে আমি ব্যবহার করি। ক্যাপাসিটর একটু বড় মনে হয়। বিআইসি ক্যাপাসিটর কি তিনটে থাকে? এটা কম বেশি না, না, তিনটেই থাকে। তিনটে ভাই অনেক সময় একটা মিসিং হয়ে যায়, কেউ একজন খুলছিল হয়তো মিসিং হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমি মিসিংই পাই, কেউ একজন খুলে ফেলছে, শর্ট হয়ে যায়। জার্নি পথে আপনি ফোনে কথা বেশি বললে এই আইসিগুলো শর্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ঠিক আছে? ওই আপ ডাউন করতে করতে শর্ট হয়ে যায়। ঠিক আছে? এই জন্যই আমরা বলি নেটওয়ার্ক শর্ট হয়ে আগে নেটওয়ার্ক সেকশন চেক করতে, এই কারণেই বলি।
দেখছেন? তাহলে আমরা নেক্সটে আসি। দেখেন এই বড় ক্যাপাসিটরে কি পাবো আমি? VPH। আর এই ছোট ক্যাপাসিটরে পাবো কি? ভিরেগুলেট। সেম ভাবে এখানেও বড় ক্যাপাসিটরে পাবো VPH। এই যে বড় ক্যাপাসিটরে পাবো কি? VPH 4GP এর মধ্যে। আর ছোট ক্যাপাসিটরে পাবো কি? ভিরেগুলেট। এই দুইটা ভোল্টেজ ছোট ক্যাপাসিটরে আর এই দুইটা ভোল্টেজ বড় ক্যাপাসিটরে। ঠিক আছে? আর এখানে তো যেগুলো আছে এই RFIC সেটা তো আছে, এটা আমরা পরে আসতেছি এখন। এতক্ষণে সেটটা অন করে রাখলে ভালো আছে। আমার হাতে দেখো Oppo সেট। এখন এই Oppo সেট অন হইতে লাগে 5 মিনিট। এতক্ষণে অন করে রাখলে ভালো আছে। সিমটা আছে কার কাছে? এই সিম আছে কার কাছে? না মোবাইল ভিতরে এক্সট্রা সিম নাই? সিম ধরে রাখো স্যার। সিম এক্সট্রা সিম আছে, এক্সট্রা সিম। আচ্ছা সেট অন হইতে থাকুক, আমরা ভোল্টেজ মাইপা আসি। অফ অবস্থা তো বলতে দাও। হ্যাঁ অফ অবস্থায় ভোল্টেজ আসবে। অনের বাটনে তো চাপ দিছি, অন হইতে সময় লাগে, ততক্ষণে অফ অবস্থার ভোল্টেজগুলো চেক করে নিই। দেখেন এটা কি আমার VPH পাইছি। এই যে বড় ক্যাপাসিটর 2GP এর ওই যে নেটওয়ার্ক 2GP এর উপরের অংশে দেখেন VPH ভোল্টেজ দেখছেন। এইভাবে ধরলে মনে হয় আপনাদের নির্মত হবে। হ্যাঁ এই যে দেখেন VPH ভোল্টেজ পাইছি। এবার এই ভিরেগুলেট ভোল্টেজ আচ্ছা কারণ সেটা অন হয়ে গেছে মনে হয়। এটা অন না হলে আসার কথা না। অন হয়েছে বলতে এই যে Oppo লেখা আসছে মানে পুরোপুরি অন হয়নি। অন হইতে 5 মিনিট লাগে। এটা আসার কথা না অফ অবস্থায়। আপনারা চাইলে আমি আবার অফ করে দেখিয়ে দেব। এটা আসবে না। রেগুলার ভোল্টেজ অন হওয়ার পরেই আসবে, আগে আসে না। এবার আমি এর সাথে যাই APTIC তে এই ইয়েতে 4GIC তে এটা হচ্ছে কি আমার বুঝাইছি লম্বাটাই করবে না। হ্যাঁ লম্বাটা এই যে নিচের লম্বাটা এই যে নিচের লম্বাটা VPH বড় ক্যাপাসিটরটা হলো আমার VPH দেখাইছে। আচ্ছা এই ছোট ক্যাপাসিটরটা কি রেগুলেট। আচ্ছা এই পাশে দেখেন APT ভোল্টেজ, এই পাশে APT ভোল্টেজ দেখেন 1.5 দেখাচ্ছি। আমরা কত নিয়েছিলাম APT ভোল্টেজ 1.2 লিখছি স্যার। এবার একটু উপরের দিকে টানি, এই উপরের দিকে টানলাম, এই দেখেন এই যে VPA ভোল্টেজটা কি APT না? এই দাও। এই যে VPA ভোল্টেজ কত আসে? এই যে 1.2। ঠিক আছে? আচ্ছা এবার আমি RFIC দিকে যাব। সেটা হচ্ছে পুরোপুরি অন। এবার আমি RFIC দিকে গেলাম। আমি কিন্তু সিম ঢুকাইনি।
এখনো সিম ঢুকাই নেই, হ্যাঁ, কারণ কি নাই, সিম নাই। এই যে আরএফআইসি, ঠিক আছে? আরএফআইসি কোন কোন ভোল্টেজ বলতেছে? এই যে এই পাশে একটা ভোল্টেজ, এটা কি ভোল্টেজ? এই ভোল্টেজটা কি? এপিটি রেগুলেট ভোল্টেজ আসছে? আসছে না, কারণ সিম ঢুকাই নাই। কারণ কি? সিম ঢুকাই নাই। সেট অন করছে কি? সিম তো ঢুকাই নাই। আচ্ছা, এটা গেল একটা। এখানে কোনো ভোল্টেজ দেখায়? এই যে 1.6 দেখায়, আবার চলে যায়। হ্যাঁ, 1.6 না দেখালো? এই যে এখানে 1.6 দেখাচ্ছিল, চলে গেছে, কারণ কি? অফ হয়ে গেছে। হ্যাঁ, অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে। না, অফ হয়নি, চালু আছে। পাওয়ার সুইচটা কাজ করতে আছে। যাই হোক, এখানে আমার কত দেখাচ্ছিল? 1.6, এখন আর দেখাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে কি আমার সিম না ঢুকাইলে দেখাবে না। এই যে এই রেগুলেট ভোল্টেজটা। আচ্ছা, নিচে আরেকটা ভোল্টেজ আছে 1.2। এই যে এখানে দেখেন কত দেখায়? 1.2 এর জায়গায় 0.9 দেখাচ্ছে। এটা চালু অবস্থা। সেট চালু অবস্থায়, হ্যাঁ, সেট চালু অবস্থায়, কিন্তু আমরা সিম ঢুকাইনি এখনো। এই ভোল্টেজগুলো সিম ঢুকাইলে আপনার অ্যাকুরেট ভোল্টেজটা আসবে, যেটা আপনারা দেখছেন। এখন সিম ঢুকাই দিলে আমার সিম তো লাগবে একটা। সিম নাই, কারো কাছে এক্সট্রা সিম নাই। আমার এখানে আছে দুটো সিম। নেটওয়ার্ক থাকতে হবে তো, কারণ আমি কল দিয়ে আবার চেক করবো না। কল দেওয়ার পরে ভোল্টেজগুলো চেক করতে হবে না। এটা নাম্বার জানা আছে? মানুষের উপকার করতে হয়। আমার লকার খুলে একটু খুঁজে দেখেন, নিচতলা দেখবেন বক্স আছে, বক্স খুলে দেখবেন, আর একটু উপরে চলে। এটা পাওয়ার আইসি, হ্যাঁ, এটা হ্যাঁ পাওয়ার আইসি, মেইন পাওয়ার আইসি। আবার মেইন আমরা বুঝতে পারবো পিস্টল আছে আর নাই 1.8 আসছে, সিং ঢুকেছি আচ্ছা না, এতক্ষণ ছিল না। এইখানে একটা ভোল্টেজ থাকার কথা, এই ভোল্টেজটা কম দিলে আসবে মনে হয়, সম্ভবত কম দিলে আসবে। সিম কানেক্ট করার পর বলছিলেন 1.2 থেকে 2.8, সিম কানেক্ট করার পর শুধু 1.8 থাকবে। দেখেন বাবা, সিম কানেক্ট করার পর শুধু 1.8 থাকবে, আর 1.0 থেকে 2.8 এটা হচ্ছে বিরেগুলেট ভোল্টেজ, এটা হচ্ছে কি আপনার সেট অন করার পরে থাকবে। সিম কানেক্ট করার পরে থাকবে, না সিম কানেক্ট সরি আমি ভুল বলছি, আমি যেটা বলছি ওটা ঠিক আছে। সিম কানেক্ট করার পরে 1.0 থেকে 2.8 হ্যাঁ 1.0 থেকে এই যেমন এই যে এখানে আমরা কি পাইছিলাম, এটা 1.0 এর মধ্যেই পড়ে,
এক ভোল্ট দেখাচ্ছে না, এটা 1.0 মধ্যে করে, আর এটা কি করে আপনার 1.8। আবার চলে গেছে, আবার কি রেজিস্টার দিন না, না না রেজিস্টার দিন। যাই হোক, এটা আবার সেটা রেজিস্টার নেই মাঝে মধ্যে, এটা আবার যাওয়ার আগে কল দেন, ওই নাম্বার বলুন। আপনি নাম্বারটা বলেন, আমার কলটা রিসিভ করতে হবে। 01853749494। এখন আমার ভোল্টেজ কি এইখানে বলছিলাম, ভোল্টেজ একটা থাকার কথা 1.8 পাইছি, কল দেওয়ার পরে আরেকটা তে পাইছি ভোল্টেজ। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা কি 4G তে 4G APTIC দেখেন তো কত দেখায় 3.9। আমরা কত পাইছিলাম 1.2 পাইছিলাম। জি স্যার। হ্যাঁ এই যে ডিপিএ ভোল্টেজ 1.2 পাইছিলাম না। আচ্ছা, এছাড়া আর কোনো ভোল্টেজ এখানে পাবেন না, কারণ এই সেক্টরের মধ্যে নাই। অন্যান্য সেটগুলোতে বাকি জিনিসগুলো পাবেন, যেগুলো আপনি পাবেন বাকি সেটগুলোতে ওই যা যেভাবে লেখা আছে ওইভাবেই আপনারা পাবেন। এই সেক্টরটা বেশি কিছু নাই। কেন নাই? কারণ এটা ডায়াগ্রাম নাই। ডায়াগ্রাম থাকলে আমি ডায়াগ্রামে দেখাই দিই। এটা শুধু হার্ডওয়্যার সলিউশনে এই কয়েকটা দিচ্ছে। তারপরে এটা কিন্তু দেয় নাই, এই আরএফআইসি এর ভোল্টেজটা কিন্তু দেয় নাই। এটা আমি নিজে মাইপা দেখাইলাম, এই ভোল্টেজটা কিন্তু দেয় নাই। 1.8 যেটা এই ভোল্টেজটা দেখেন আরএফআইসি এই পাশে নাই, ওই যে আরএফআইসি এর যে উপরে কোনটা ওটা নাই। ঠিক আছে, এই যে পাশে যেগুলো আছে এগুলোতেও কিন্তু দেয় নাই। এই যে পাশে যেগুলো আছে এগুলোতেও কিন্তু দেয় নাই। এগুলোতে যদি আমি মাপতে যাই দেখেন কত দেখায় 0.9 দেখেছে, এখানে এখানেও 0.9। এগুলো সবগুলো মানে একই লাইন, এক লাইনের কতগুলো ক্যাপাসিটর দিচ্ছে দেখছেন? এক লাইনে প্যারালালে কতগুলো দিছে, সবগুলো একই লাইন। ঠিক আছে, পাইছেন ভোল্টেজ না পান নাই এখনো? এগুলোতে আছে নাই, এখানে আছে এখানে নাই, এখানে তো মাপছি আমরা। স্যার কল আসলে কি ভোল্টেজ পাবে? হ্যাঁ, কল আসলে ভোল্টেজগুলো একই হবে। এই যে আমরা এখানে এপিটি ডিপিএ ভোল্টেজটা পাইছিলাম কত 3.9 পেলাম না। হ্যাঁ, এই অবস্থায় আপনি দূরে যা মাপেন, এই যে জানালার সামনে যা মাপেন ভোল্টেজ চেঞ্জ হবে, বাস্তবে ভোল্টেজ চেঞ্জ হবে, কারণ টাওয়ারের কাছে যাচ্ছে, কাছে গেলে ভোল্টেজ চেঞ্জ হবে। মানে কোশ্চেন হচ্ছে যদি যেগুলো মাপলাম যেগুলো পাওয়ার কথা যদি না পাই, দাঁড়ান আবার কলটা নিয়ে আগে অনেকগুলো টাকা কিনে এসেছে। এখন যদি এখন এই সমস্যাগুলো যদি ভোল্টেজ না পাই, অন্যান্য জিনিসগুলো যদি না পাই তাহলে আমাদের এগুলো সবকিছু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমি তো জাস্ট প্র্যাকটিক্যাল দেখাই দিলাম, একটা ডায়াগ্রাম ওপেন করে আমি বুঝিয়ে দিলাম কোন লাইনের নাম কি। এখন আপনি কখন কোন লাইনে কাজ করবেন, কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, বলে দেওয়ার আগে মনে হয় সেন্টেন্স দিয়ে আসি। কিছুই তো পাইছেন, এখন কি করতে হবে? এখন আমার চাইতে হবে একবারে শুরুতে কতদিন যেটা ক্লাস করছিলাম, কতদিন ক্লাস করছিলাম। আপনার মনে স্টেপ দেখেছিল, এবার কতদিনের স্টেপগুলো বলেন, আর কতদিনের স্টেপের সাথে আপনি কোথায় কখন কিভাবে কাজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। কতদিনের স্টেপ বের করবেন ওই একজন বলেন প্রথম
কি ছিল দ্বিতীয় কি ছিল কাকে সিম চেক করবেন না তারপর আগে সিমটা চেক করলেন IMEI চেক দিলেন বেসব্যান্ড চেক এগুলা কি চেক পারেন কেউ না পারলে আবার বলেন যে আমি এটা পারি না স্যার দেখাচ্ছিল দেখা যাচ্ছে না জি স্যার তারপরে অপারেটিং সিস্টেম চালু মোবাইল নেটওয়ার্কে ক্যারিয়ারে গিয়ে অপারেটিং সিস্টেম দিয়ে তারপরে এটা নেটওয়ার্ক এরিয়া এটা হচ্ছে নেটওয়ার্ক এরিয়া এরিয়া না এরিয়া শো করে কিনা এরিয়া শো করে কিনা সেটা দেখতে হবে এরিয়া শো যদি করে কি করবে রবি বাংলা লিংক গ্রামীণ এই এরিয়াগুলো শো করে ঠিক আছে যদি শো না করে তাহলে আমরা কি বুঝবো আর আরএফআইসি খারাপ হলে আমরা কি করব সেট করব জি স্যার খুলে আরএফআইসি যে ভোল্টেজগুলো চেক করলাম তখন এই যে আরএফআইসি ভোল্টেজ চেক করছে তখন রিভলিউশন ভোল্টেজ বিপিএস এই যে না বিপিএস আরএফআইসি তে তো বিপিএস আসে না আরএফআইসি তে ভি রেগুলেট ভোল্টেজ ভিআই ভোল্টেজ এই দুটোই থাকে ঠিক আছে দেখেন এখানে আরএফআইসি মধ্যে এটা হচ্ছে কি ভিআইও এটা লেখা নেই কিন্তু ওরা দিছে ওরা দেয়নি ওরা দিছে কি শুধু ভি রেগুলেট এই একটা এই দুইটা দিছে আর এটা আমরা মাইপা বের করছি না এটা হচ্ছে ভিআইও এটা সিম ঢুকায় কল দেওয়ার সময় কল দেওয়ার পর অ্যাক্টিভ অবস্থায় আমার ভিআইও দেখাইছে ঠিক আছে এই ভোল্টেজটা আর এই দুটো ভোল্টেজ কি আমার ভি রেগুলেট এখন আমি তো বের করছি আরএফআইসি খারাপ কিভাবে বের করছি সেট করার আগে আমি যখন কেরিয়ারে যাই অটো মোডটাকে অফ করে দিয়ে আমি ম্যানুয়ালি আনার চেষ্টা করছি রবি বাংলা লিংকটা আমি কোনোটাই আসে না তার মানে হচ্ছে কি আমার আরএফআইসি খারাপ এখন সেট করলে কি করলাম এই ভোল্টেজগুলো আমি অন করে চেক করলাম এই ভোল্টেজ আসে কিনা শুধু আমার এই দুটো আসে কিনা চেক করলেই হবে কল দিলে আসবে এটা তো পরের হিসাব আগে তো আমার এই দুটো আসতে হবে এখন যদি দেখি এই দুটো আসছে তাহলে কি করব সিম ঢুকাবো সিম ঢুকে কল দিব কল তো যাবে না যেহেতু নেটওয়ার্ক প্রবলেম কল দিব কিসে ইমার্জেন্সি কল দিব 112 121 123 যা যেই অপারেটর সিম ঢুকাবেন ওই অপারেটরের ইমার্জেন্সিতে কল দিব কল দিলে কি হবে 2 মিনিটের জন্য সার্চিং করতে থাকবে কল যাইতেই থাকবে 2 মিনিট বা 1 মিনিট পর্যন্ত সার্চিং দেখাইতেই থাকবে কল কিন্তু যাবে না কিন্তু কল দেখাইতে থাকবে ওই ততক্ষণের মধ্যে আপনি এখানে ভোল্টেজটা মাপবেন যে আয়ো ভোল্টেজটা আসে কিনা যদি আসে তাহলে কি আমার ভোল্টেজ যারা যারা দিচ্ছে কেন দেয় এই তিনটা ভোল্টেজ তো আমার পাওয়ার আইসি দিচ্ছে তাহলে আমার পাওয়ার আইসি ভালো আছে খারাপ হচ্ছে এই আইসি কনফার্ম হয়ে গেল যে আইসি খারাপ সেট খোলার আগে তো কনফার্ম হইছি সেট খোলার পরেও আমি ভোল্টেজ মেপে আরেকটু কনফার্ম হইলাম যে এই আইসি খারাপ তখন আইসিটা কি করব রিভলভ করব রিভলভ করে চেক করে যদি না হয় রিভলভ করব রিভলভ করেও যদি না হয় আমার কি করতে হবে চেঞ্জ করতে হবে আর এই আইসির দাম 250 টাকা বেশি হয় না সর্বোচ্চ 500 টাকা হবে আর সর্বোচ্চ 500 টাকা হবে আর এই নেটওয়ার্ক সেকশনের যে কোনো বিল আপনার মোটামুটি 1000 থেকে 1500 টাকা হয় যদি 7000 টাকা দামে সেল হয় তাও বিল হবে আপনার 1000 থেকে 1500 টাকা নেটওয়ার্কের বিল ঠিক আছে আমাদের বিলের ধারণা হলো আইসি কেনার ধারণা হলো এবং কোনো প্রবলেম হইলে আমরা কিভাবে ফাইন্ড আউট করব সেটা হবে না গেল পরের স্টেপ বলেন আর এই পাওয়ার দিয়া আর এসে ঠিক থাকে তাহলে আমাদের সিকিউর করতে হবে এইখানেই সমাধান শেষ না আপনি ভোল্টেজ পাইলেন না ভোল্টেজ পান নাই তাহলে দায়ী কে আর যদি ভোল্টেজ পান তাহলে দায়ী কে আরে বেশি ভোল্টেজ তো পাওয়ার আইসি ঠিকই দিচ্ছে ও কাজ করতেছে ঠিক আছে সিপিইউ জ্বালাই দিবা হ্যাঁ ও গুলিস্তানের মতো যেখানে যাওয়া সিকিউরিটি পেইড দিয়ে দিবে মাইনার উপর ওষুধ নাই আর এর উপর এছাড়া একটা মোবাইলে কি সবগুলো আইসি টেস্টিং আইসি সব ধরনের থাকে আবার অনেকগুলো থাকে না আরএফআইসি ক্ষেত্রে কিছু কিছু বোর্ডে থাকে কিছু বোর্ডে থাকে ম্যাক্সিমাম বোর্ডেই থাকে না আরএফআইসি আচ্ছা পরের স্টেপ বলেন এই সাইলেন্ট পরের স্টেপ নেটওয়ার্ক অপারেটর সিলেক্ট করব 2G 3G 4G এখন ধরেন অটো সিলেক্ট হয়ে আছে 2G অটো সিলেক্ট হয়ে আছে তার মানে প্রবলেম কোথায় আমি 4G যদি সিলেক্ট করি
আবার ঘুরে ফিরে 2G তেই চলে আসবে। আমি যতই সিলেক্ট করি 4G ও ঘুরে 2G তেই চলে যাবে। তাহলে প্রবলেম কোথায়? 4G এসি খারাপ। আচ্ছা ধরেন 4G অটো সিলেক্ট হয়ে আছে, আমি 2G তে দিচ্ছি, 2G আর নিচ্ছে না, ও আবার ঘুরে ফিরে 4G তে অটো চলে যাচ্ছে। বলুন স্যার ডিপিএক্স আর বেশি খারাপ। তখন বললেন 2G এসি খারাপ, এখন বলতেছেন আর বেশি খারাপ কেন? আমি 2G এসি খারাপ হতে পারে না? আমি 2G সিলেক্ট করতে পারতেছি না, 4G অটো সিলেক্ট হয়ে আছে, আবার 4G সিলেক্ট করতে পারতেছি না, 2G অটো সিলেক্ট হয়ে আছে। স্যার এটা অটো সিলেক্ট হয়ে আছে ওইটাই খারাপ, কারণ শর্ট হয়ে অটো সিলেক্ট হয়ে আছে, পরে যত চেঞ্জ করেন ও চেঞ্জ হবে না, শর্ট হয়ে ওইটা নিয়ে আটকে আছে। শর্টকাট আমার 2G যতই আমি 3G বানাই 4G বানাই 4G আর হয় না, 2G দিয়ে ধরে রাখি, তাহলে 2G খারাপ। ও তো ওই শর্ট বানায় ওইটাকে ওই অ্যাক্টিভ বানায় রাখছে, নেটওয়ার্ক কিন্তু আপনার গ্রাউন্ডের সাথেই কানেক্টেড বেশি, এটা তো জানেন। এই নেটওয়ার্ক সেকশনে পুরো জায়গাতে আপনি জিআর পাবেন, একটা তো জিআর দেখাবে না, 0000 দেখাবে, জিআর নাই। জিআর কোথায় পাবেন? একমাত্র ভোল্টেজের লাইনে পাবেন, এছাড়া পাবেন না। সিপিইউর সাথে যতই কানেকশন থাকবে এখানে আপনার যত এই যে কয়েল যা দেখতেছেন এগুলো সবগুলোতে আপনি কি পাবেন? 0। জিআর মেপে কখনো নেটওয়ার্কের জায়গায় জিআর মাপবো না, আমরা কি মাপবো? ভোল্টেজ মাপবো শুধু ক্যাপাসিটরগুলোতে। আর আরেকটা মাপার হয়ে আছে, আমরা ডিজিটাল অসিলোস্কোপ দিয়ে যদি মাপি তাহলে এই নেটওয়ার্কের যে সিগন্যালগুলো সেই সিগন্যালগুলো মাপতে হবে, যেগুলোতে আমার জিআর দেখাচ্ছে 0 সেগুলোতে আমি সিগন্যালগুলো মাপতে পারবো। এখন ওই সিগন্যাল মাপার জন্য আমার অসিলোস্কোপ কিনতে হবে, চালাইতে হবে, দরকার নেই, ওগুলো ছাড়াও আমরা রিপেয়ার করতে পারি। কিভাবে পারি? নেটওয়ার্ক সিগন্যাল কখনো নষ্ট হয় না, সব নষ্ট হলে ভোল্টেজের লাইন শর্ট হয়ে যায়। আপনার এই শর্টগুলো হয় কোথায়? ভোল্টেজের লাইন। যদি দেখেন আপনার 2G অটো সিলেক্ট হয়ে আছে, 4G তে যত টিপ দিয়ে কাজ হয় না, কারণ 4G পর্যন্ত তো যাইতে দেয়ই না, ও 2G তে আটকে আছে। আবার 2G শর্ট, আবার যদি দেখেন 4G শর্ট হয়ে গেছে, 2G অটো সিলেক্ট হয় না, আমি সিলেক্ট করতে যাচ্ছি সিলেক্ট হচ্ছে না, তাহলে ধরে নেবেন এটা 4G শর্ট। তো 2G শর্ট বা 4G শর্ট আপনি সেট করার আগেই তো আপনি কনফার্ম হয়ে গেলেন। আমি বলা সবগুলোতে ভোল্টেজ চেক দিতে হবে, সবগুলোতেই ভোল্টেজ চেক দিতে হবে। ফোন আসে প্রবলেম নাই যে ডাটা চলতেছে কিন্তু কল আসতেছে না, তাহলে 2G খারাপ। আবার যদি এমন হয় যে কল আসে যায় ঠিক আছে ডাটা চলে না, তাহলে 4G এসি খারাপ। ঠিক আছে, আমি সেট করার আগেই তো কনফার্ম হয়ে যাচ্ছি RFIC খারাপ, 2G এসি খারাপ না 4G এসি খারাপ। যেই আইসি খারাপ হোক আমার প্রথম কাজটা কি? RFIC হইলে ভোল্টেজ মাপবো, 2G PA হইলে ভোল্টেজ মাপবো, 4G PA হইলে ভোল্টেজ মাপবো। যেই জায়গাতে আমি ভোল্টেজ পাবো না ধরে নিব পাওয়ার সেকশন থেকে ভোল্টেজ আসে না, আর যদি সব জায়গাতে আমি ভোল্টেজ পাই তাহলে আমি ধরে নিব ওই আইসি গুলোই খারাপ হয়ে গেছে। একটা কথা হ্যাঁ, স্যার মোবাইল অফ করে দিলে আমার নেটওয়ার্ক চলে যাবে, আর কিছুক্ষণ পরে আসে বুঝছেন? মোবাইল যখন অফ হয়ে যায়, মোবাইল অফ হয়ে যাবে তো কি বন্ধ করে ফেলেন? বন্ধ করে দিলে না 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 বন্ধ করতে লাইট অফ হয়ে যায় ডিসপ্লে। মোবাইল পুরো অফ করে দিলে তখন আমার নেটওয়ার্ক চলে যায়। অফ করলে তো নেটওয়ার্ক থাকবে না। চালু করার পরে আবার যখন চালু হয় তখন সময় নেই, অনেক সময় একটু সময় নিয়ে আসে, একটু সময় নিয়ে তো আসবেই, কারণ আপনি যখন এটা 1-2 ঘন্টা পরে আসে। 1-2 ঘন্টা পরে তো আসবে না। তাহলে রেডিও পাওয়ার চেক করেন, রেডিও পাওয়ার চেক করেন। আমার সারা বলছে ক্রিস্টালটা ইয়ে করার জন্য, ক্রিস্টালের জন্য হইতে পারে, টাইমলিও সিলেক্ট করতে পারে না। পুরো মোবাইলটা লেট করে দিচ্ছে। ওই যে বাটন ফোন যেটা Yes, sir. ওই ক্রিস্টাল কাজ করতে গেছে নি নেটওয়ার্কের জন্য। এখন কি আইসি রিভোল্ট করে বল করছেন লাগাইছিলেন? আজকে লাগাই স্যার। আমার এই পাওয়ার মধ্যে আমি বলছিলাম রিভোল্ট করে আইসিটা আমাকে দেখাবেন, আপনার বল অ্যাকুরেট হয় না। আপনি যদি তারপরে দেখেন হয় নাই তাহলে এতক্ষণে আপনি আইসি বল করতে করতে শেষ নষ্ট বানায় ফেলছেন। আইসি ওই সেম মডেলের একটা আইসি 120 টাকা থেকে 150 টাকা নেবে, একটা কিনে এনে লাগায়। ঠিক আছে, আপনি গুলিস্তান জিএম টেলিকমে যা পাবেন।
ক্যারিয়ারে আপনি যাই পাবেন প্রবলেম সব আরএফআইসি দিয়ে সমস্যা, আর নেটওয়ার্ক অপারেটরে যা পাবেন প্রবলেম সব হচ্ছে 2G অথবা 4G এর সমস্যা। শর্টকাট দুইটা রাস্তা। স্যার আবার আমার স্যার যে ক্যারিয়ারে যে প্রবলেমটা পাবেন, যে বাংলা লিঙ্ক ইন্দ্রগিরি এগুলো অপারেটর দেখায় না, তাহলে যে কোনো প্রবলেমই হোক, উনি যেমন একটা পয়সা আননোন দেখায়, নাম দেখায় না, আননোন দেখা হবে, তো ওটা তো অপারেটর পাচ্ছে না বলে আননোন দেখা হচ্ছে। ক্যারিয়ারটা আরো পাইছে থেকে ক্যারিয়ার যদি লক থাকে এটার সমাধান না, ক্যারিয়ার লক থাকে না সরকারকে দেখা দিলে ব্লক ওই আর বাইরে থেকে আনা যদি ক্যারিয়ার লক থাকে, আচ্ছা বাইরে থেকে আনা কাউন্টি লক খোলা এমন যদি সেট হয় ক্যারিয়ার লক থাকে, তাহলে তার কিছু করার নাই, ওইভাবে চেক করা যাবে না। তাহলে আপনারা সেকেন্ড স্টেপে চেক করেন নেটওয়ার্ক অপারেটর। অপারেটরে যা যদি দেখেন 2G 3G 4G সবই আমার সিলেক্ট হচ্ছে ম্যানুয়ালি, ঠিক আছে, ম্যানুয়ালি আমার সবই সিলেক্ট হচ্ছে, তাহলে তো আমার এই নেটওয়ার্ক 2GB এর বা 4GB এর কোনো সমস্যাই নেই। সমস্যা আরএফআইসি তে, যদি নেটওয়ার্ক লক হয়ে আছে বলে আমি চেক করতে পারি, তখন আরএফআইসি তে দরকার। ক্যাপ্টেন স্যার কান্ট্রি লক কাজটা কি মূলত সফটওয়্যারের কাজ? রাস্তাটা দাও। ওটা সফটওয়্যারের কাজ। দেখে আমরা নেটওয়ার্ক কোড আপনার এই বাংলাদেশে বা এই এশিয়ার মধ্যে এটা চলার মতো সেট না, ওটা আরেক দেশে চলার মতো সেট, আরেক দেশের জন্যই তৈরি করছে। আর এটার জন্য বাংলাদেশের কোড দিয়ে এটাকে চালাইতে হয়। যেমন বাংলাদেশে কল দিতে হলে কি করতে হয়, প্লাস ডাবল এট নিতে হয়। ওইটার মধ্যে প্লাস ডাবল এট নামে কোনো অপশনই নাই, ওটার কোডের মধ্যে কোনো এন্ট্রি দেওয়া নাই যে প্লাস ডাবল এট দিয়ে বাংলাদেশে কি হবে। বুঝতে পারছেন? এই লকটাই দিতে হয়। পেমেন্ট ইস্যুর কারণে যদি বাইরে থেকে কোনো ফোন লক করে দেয় তাহলে তো হয় না, মানে এটা কি কোনো অপশনই নেই, অপশনই নেই। পেমেন্টই আপনি পেমেন্ট না দিয়ে সেট নিয়ে এসে বলবেন বুঝছে বাংলাদেশে চলে যাবে। এরকম অনেক আছে, এরকম যদি হইতো তাহলে তো মানুষ কিনা শুধু কিনতে পেমেন্ট দিত না, কিনাই যাবো। আমি দেখছি স্যার 10 নম্বরে গেছে একটা মোবাইলের কাজে, বলতে গেছে ও কিনাই যাবো। সার্টিফিকেট থেকে মোবাইল নিয়ে আসছে ইয়াতে যে কিস্তিতে দিছে, দিয়ে আমরা চলে গেছি, টাকা পয়সা দেয় নাই, মোবাইল তো আর ওই যে লোক খুলবে বলছে না এটা তো ইয়ে দিয়ে লক করা স্যার স্যার 10 মিনিটে থাকে। করে তো পেমেন্ট না করলে কোন বা কিস্তিতে আমরা পেমেন্ট না করলে অটোমেটিক লক করে দেয়। অর্ডার লক করে দেয়, হ্যাঁ। হ্যাঁ স্যার সেটা কি কোনো চিকিৎসা বলতে কিছু আছে স্যার? নাই। আছে আপনি আইসি কার্ড জানেন, খুব অ্যাডভান্স লেভেল পর্যন্ত আইসি কার্ড জানেন, তাহলে পাবেন। না আমি করব বলতেছি আমি, যেমন ধরেন আমি যদি করি আমি কি করব, আমি করব সর্বোচ্চ হলো গিয়া এই ধরনের যদি লক আসে আমার কাছে, আমার ওখানে ডিসপ্লে সবকিছু ভালো, মাদারবোর্ডও ভালো, তাহলে এই আমার রম আইসিটা প্রবলেম, লক তো হয়ে গেছে রম আইসির মধ্যে, ঠিক না? লক সাধারণত রম আইসির মধ্যেই হয়ে যায়। তো লক যেহেতু রম আইসি, তাহলে আমার রম এবং সিপিইউ দুইটাকেই আমার খুলে ফেলি, আমার দরকার নেই। সেম মডেলের আমি আরেকটা নষ্ট করতে গিয়ে রম আর সিপিইউ লাগাই আমি এটাকে অ্যাক্টিভ বানাই না স্যার। ফোন টোটালি অ্যাক্টিভ বুঝাবো সিম স্যার, জানি তো। আমি সিম অ্যাক্টিভ করতে হলে আমার রম এবং সিপিইউ আরেকটা করতে গিয়ে লাগাই দিতে হবে, তাহলে আমার এটা সফটওয়্যারের কোনো ইস্যু থাকবে না। আর সফটওয়্যার ছাড়া তো এটা আনলক করা সম্ভব না, আর সফটওয়্যারে এরকম কোনো সাপোর্টও নাই। তাহলে আপনার করতে হবে কি, ওই আইসি হার্ডওয়্যার কে বললাম, হার্ডওয়্যারে যদি আপনি এক্সপার্ট হন তাহলে দুইটা আইসি খুলে লাগাইছে সেই চেঞ্জ করে ওটা করবেন। আমি কিন্তু অলরেডি একটা সেট করছি, আমার পাশে চলতেছে আরে কি OnePlus 80 S24 Plus এর OnePlus 80 রসমুডি ছিল, এবং ওইটা আমি দুইটা আইসি চেঞ্জ করে আমি বাসায় ইউজও করতেছি। স্যার বাইরে থেকে আমি বাইরে মার্কেট থেকে কিনে নিয়ে আসে লাগাইছে না অন্য সিস্টেম চলে বাইরে থেকে আনছে, সে লেগা কোনো জায়গায় লক করতে পারে না, আমি বলছি যে আমার কাছে বিক্রি করো, আমার কাছে বিক্রি করছে। আমি কিনে রাখছি, কিনে অন্য একটা নষ্ট মাদারবোর্ড কিনছি এটার সাথে, এই সেম মডেলের নষ্ট মাদারবোর্ড কিনে ওইটার সিপিইউ র্যাম দুইটা রম, সিপিইউ আর রম দুইটা খুলে আমি লাগাই নিয়েছি। আমি যে নষ্ট মাদারবোর্ড কিনছি মাদারবোর্ডটা ভাঙা ছিল, আমার আইসি ভালো দরকার, আর মাদারবোর্ড তো দরকার নেই, খুলে লাগালে পরে কি ওটা হবে? লাগাই নিয়েছি, শেষ চলতেছে। তখন কান্ট্রি লেভেল কার্ড তো নাই, ওটা আইসি ফালাই দিছি, আমার কান্ট্রি দরকার নেই। আচ্ছা হার্ডওয়্যারে যদি এক্সপার্ট হন তাহলে এটা পাবেন, N1 আর এটা পাবেন হলে আপনার অ্যাডভান্স কোর্স করতে হবে, ওইটা পাবেন। সব স্যার লাগে কারণ আপনি বুঝতেছেন যেটা লক খোলা যায় না, কমন একটা সেট আপনি লক খুলে চালাতে যাচ্ছেন, তাহলে ওইটা হার্ডওয়্যারে কাজ করতে হলে কোন লেভেলের এক্সপার্ট হতে হবে? একটা সিপিইউ খুলে একটা রানিং বোর্ড থেকে সিপিইউ খুলে আপনি আরেকটা রানিং বোর্ডে লাগিয়ে অন করবেন, এটাকে বলে বোর্ড সোয়াপিং করা।
বোর্ড সফিং হলে গিয়া এই মোবাইল সেক্টরে লাস্ট স্টেজ, আপনার এরপর আর কোনো স্টেজ নাই। আপনার আইসি সব স্যার ওটা আইসি সব করছি, এক হিসেবে তো বোর্ডও সব করছি। বোর্ড সব করছি না, এই আইসিটাকে বোর্ডে নিছি, বোর্ড সব বলে আইসি সব বলে, দুটা একই কাজ হইল। সব করতে হবে স্যার, এই আমি চেষ্টা করলে পারবো নাকি আপনাদের পারবেন? আইফোনের স্যার পারবেন চেষ্টা করলে পারবো কাজ করার পরে। মানে আমার এখনই লাগবে হয়তো 2-3 দিন পর। সেটা বাপি স্যারের সাথে কথা বলে দেবেন। আইফোন বাপি স্যার বোর্ড সেট রানিং থাকা অবস্থায় আমি এটা বুঝলাম না। আপনার তো ওই কিস্তি দেন নাই, সেট তো রানিং, সিম চলে না। হ্যাঁ রানিং সেটের আপনার রানিং সেটে আর রানিং বলতে রানিং এমসি দুইটা খুলছেন, ওইটা তো সেট ডেট বানাই ফেলছেন। এখন আরেকটা বোর্ড থেকে যখন নিছেন, ওইটা আমি তো ভাঙা বোর্ড কিনছি, সিপিইউ আর এমসি তো ভালো, ভাঙা অবস্থায় আছে কম হয়, ঠিক আছে? ওই ভাঙা বোর্ড থেকে কিনছি, ওইটাও তো রানিং বোর্ড। ওই রানিং বোর্ড থেকে আমি এই দুইটা আইসি তুলে আবার এখানে লাগাইছি, লাগানোর পরে কি হয়েছে, ওই আইএমই নাম্বার এখানে চলে আসছে, ভাঙা বোর্ডের আইএমই নাম্বার কিন্তু চলে আসছে। আর যেটা আমি যেটা কাস্টমার ক্লেম করছিল কিস্তি দেয় নাই, লক করে দিয়েছে, ওইটার আইএমই নাম্বারটা আমি খুলে রেখে দিয়েছি ফেলে। স্যার আমরা তো সিকিউ রিভিউটা দিতে পারি, শিখলাম তো, তাহলে আমরা পারবো না করতে না? আপনি নরমাল আইসি সিকিউরিটি রিপোর্ট শিখছেন, টেস্টিং আইসি সিকিউরিটি রিপোর্ট আপনাদের দেখা দেওয়া হয়েছে, ডবল ডেকার আইসি তো দেখা দেওয়া হয়নি। আর 10 ফোনের যত সেট আছে সবগুলো ডবল কোডের আইসি হয়, ডবল কোডের মাদারবোর্ড। ফাইল করা পরে জি, আরেকটা ফোনের যে ইউএসএ দামি যত সেট হয় ডবল কোডের আইসি হয়, ডবল কোডের মাদারবোর্ড হয়। কম দামি সেটগুলো তো আর কেউ কিস্তিতে কিনে না, ওটা পেমেন্টে কিনে না। 10,000 টাকা দামের সেট আপনি কিস্তিতে কিনে বাইরে যায় কিনবেন না তো, আপনি বাইরে যায় কিনবেন 1 লাখ টাকা দামের সেট, ওটা আইসি হবে 2 পার্টের, মাদারবোর্ডও হবে 2 পার্টের, ঠিক আছে? ইউএসএ চলে যাবে ভাই, আমার তো নতুন করে যে কোডিং দেওয়া আছে আমি র্যাম এবং ইএমএমসি এবং সিপিইউ দুইটা একসাথে চেঞ্জ করছি, তাহলে সেই ক্ষেত্রে তো আমার এখানে প্রোগ্রামিং বা অন্য কোনো কিছু প্রয়োজন নাই, ঠিক না? কারণ ওই যে সিপিইউ আর ইএমএমসি রমের যে প্যাচ সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা আমি ওই বোর্ড থেকে একসাথে লাগাই দিচ্ছি, সেক্ষেত্রে আমার প্রোগ্রামিং এর প্রয়োজন নেই। আমি আগে এইভাবেই করতাম, প্রোগ্রামিং এর কোনো ঝামেলাই রাখতাম না। যখন আটকে যেতাম, যেটা মাদারবোর্ড নাই আমার কাছে, চা খাওয়ালো তখন হচ্ছে চা খাওয়ার লোক খুঁজতাম, চা খাওয়া সেটা করে দিতাম, ঠিক আছে? এনএনসি তাহলে আজকে যে ক্লাসগুলো মনে থাকবে তো? পরের স্টেপ কি ছিল? হ্যাঁ মনে থাকবে বলতে এটা আমরা যদি ধীরে ধীরে ধরে পরের স্টেপ ছিল এন্টিনা চেক করা। ধীরে ধীরে মাপার জন্য আমি সবাইকে বলছি বোর্ড আনতে, আনছেন? সবাই পড়া দিচ্ছে এগুলো অন করেন আগে, তারপরে না ধরে মাপবেন। এগুলো দিতে তো বাবা এগুলো দিয়ে কিছু নাই সিনেমার ক্যাপাসিটর নাই রেজিস্টার নাই আর কেমন ছিল রেডিও পাওয়ার অপশন রেডিও পাওয়ার অপশন, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আপনারা নেটওয়ার্ক চেক করার সময় রেডিও পাওয়ার অপশনটা চেক করে দেখবেন, ওটা অফ থাকলে কিন্তু নেটওয়ার্ক আসবে না। বানা তো স্যার এগুলো হবে অপশন নাই আছে নেটওয়ার্ক আছে ঠিক আছে। আপনার ইস্যু থেকে হয় লো মানে উইক সিগন্যাল, দুর্বল নেটওয়ার্ক আইসি থেকে হইতে পারে। কখন হইতে পারে? আপনি আরএফ কেবল ভালো চেক করছেন, আরএফ ইন্টারনেট ভালো চেক করছেন, সবকিছু চেক করার পর আপনার লো নেটওয়ার্কই আছে, তাহলে আপনার 2G তে নিশ্চয়ই প্রবলেম, কারণ নেটওয়ার্ক আপনার 2G থেকে যাচ্ছে, 4G না। 2G চেঞ্জ করবেন। ভাই আমাদের কয়টা ক্লাস